রাত ৮টায় বাতাসের গতি যেন হাজার গুণ বেড়ে যাচ্ছে, আর বৃষ্টি তো থামার নামও নিচ্ছে না। গাছপালা বাতাসের গতির কারণে ভেঙে ভেঙে রাস্তায় পড়ছে। অনেক রাস্তা যেন কেউ নাই, সব নির্ঝুম হয়ে আছে। সাধারণত এই সময় মানুষের ভিড় থাকে, কিন্তু এই মুহূর্তে কেউ নেই। এত তীব্র বাতাস আর ঝড়ের মাঝে শুধু একটা রিক্সা দেখা যাচ্ছে। রিক্সায় একটা মেয়ে, যে ছাতাটা রিক্সাওয়ালার মাথার উপর ধরে রেখেছে অনেক শক্ত করে। ছাতা তো উল্টে ভেঙেও যাচ্ছে, আর সেই নিজেও যাচ্ছে ভিজে। তবুও সে চায় না রিক্সাওয়ালা যেন বেশি ভিজে অসুস্থ না হয়। আপামনি, আপনি আর ধৈর্যেন না ছাতাখানা, আমি এমনিতেই ঠিক আছে। মুচকি হেসে রিক্সাওয়ালাকে বলে ওঠে। কিন্তু আমি তো আপনার জন্য ধরি নাই। তাইলে আমি ধরেছি আপনার বাচ্চাদের জন্য। আপনি যদি বেশি ভিজে অসুস্থ হয়ে পড়েন তাহলে তাদের জন্য খাবার ব্যবস্থা কে করবে শুনি? রিক্সাওয়ালাও খুশি হয়ে রিক্সা টানতে থাকে। কয়জনই বা মায়ের মতো এমনভাবে অনেকে তো রিক্সায় ওঠে, কিন্তু কেউ তো এমন ভাবে না। আপনি অনেক ভালো আপ্পামনি। আপনি আরো বেশি, এত কষ্ট করে যে রিক্সা চালান। রিক্সাওয়ালা মায়ার দিকে এক হাসি দিয়ে রিক্সা টানতে থাকে। রাস্তায় অনেকটা পানিও উঠে গেছে, খুব কষ্ট হচ্ছে রিক্সাটা টানতে। ফোনের সেই কখন থেকে রিং বেজেই যাচ্ছে, কিন্তু এক হাত দিয়ে ব্যাগ থেকে ফোন নেওয়াটাও একটু মুশকিল হয়। অনেকটা কষ্ট করে ফোনটা রিসিভ করে। বাবা, আমি রাস্তায় আসতেছি। তুই কই তা বল, তোর ভাইকে আমি পাঠিয়েছি। না না, লাগবে না, আমি এসে যাব 30 মিনিটে। আচ্ছা, এখন রাখছি, কেমন প্রচুর বৃষ্টি হচ্ছে, আর ফোনেও চার্জ নেই, অফ হয়ে যেতে পারে। টেনশন করিও না, তাড়াতাড়ি এসে যাব, কেমন? সাবধানে আসিস। মায়া কলটা কেটে দেয়। খুব ভয়ও লাগছে এমন অবস্থায়। সে বাহিরে, বাসার সবাই তো খুব চিন্তায় আছে। পরিচয়টা দিয়েই দিই, মায়া রহমান, মধ্যবিত্ত পরিবারের মেয়ে। অনার্স ফাইনাল ইয়ারে, দেখতে অনেকটাই মায়াবী, তার নামের মতো। বাম ভ্রুর উপরে একটা তিল, যা বেশি কিউট লাগে। চোখগুলো বড় বড়, লম্বা চুল, আর হাসিটা সবচেয়ে বেশি মায়াবী। বাবার আদরের মেয়ে, আর ভাইয়ের চোখের মণি মায়া। হঠাৎ একটা আওয়াজ পায়। মায়া ভয়ে শেষ। এই কিসের আওয়াজ? কিসের আওয়াজ? মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে আপ্পামনি। মানে? রিস্কাওয়ালা রিস্কা থামিয়ে পেছনে তাকিয়ে বলে ওঠে। এই যে বড় সাদা গাড়ি একটা অ্যাক্সিডেন্ট কইরা পইরা আছে। কথাটা শুনেই তাড়াতাড়ি রিস্কা থেকে নামে। পেছনে তাকিয়ে দেখে একটা সাদা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। বৃষ্টির পরিমাণ যেন আরও বেশি বেড়ে যায়। রিস্কাওয়ালা আর মায়া দৌড়ে ওই গাড়ির কাছে যায়। আশেপাশে কেউ নেই যে সাহায্য করবে। গাড়ির সামনের গ্লাস ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। জানলার গ্লাসগুলো পুরো ঠিক। কখন আমরা কি কমু? মায়া গাড়ির দরজা খোলার চেষ্টা করে, কিন্তু পারছে না। অনেক চেষ্টা করার পর বুঝে এইভাবে খোলা যাবে না। রাস্তায় পড়ে থাকা ইট দিয়ে জানলার গ্লাসের টুকরো ভাঙতে থাকে। কাঁচগুলো ভাঙার পর উকি মেরে দেখে একটা ছেলে রক্তাক্ত অবস্থায় আছে। ফর্সা দেখতে, কালো শার্ট পরা। মায়া তাড়াতাড়ি গাড়ির জানলা দিয়ে হাত ঢুকিয়ে দরজার লক খুলে, দরজা খুলেই ছেলেটিকে বলে। আপনি ঠিক আছেন? ছেলেটি মিটমিট করে শুধু তাকাচ্ছে মায়ার দিকে। মুখে কেমন যেন একরাশ হাসি তার। মায়াকে দেখেই কি অদ্ভুত লাগে মায়ার কাছে, যে তার এত বড় অ্যাক্সিডেন্ট হলো আর সে হাসছে এইভাবে। আপনি ঠিক আছেন তো? মায়াবতী। ছেলেটির পরিচয় দেই, সামান্য। কাব্য চৌধুরী, বড়লোক বাবার ছেলে। ড্রিঙ্কস করে মাতাল হয়ে গাড়ি চালানোর কারণে অ্যাক্সিডেন্ট করে। মায়া পুরো অবাক হয়ে যায় কাব্যর কথায়, আর কাব্য কথাটা বলে একটু হেলিয়ে পড়ে। মায়া কিছু বুঝতে পারছে না কি করবে। মায়া রিস্কাওয়ালাকে বলে। উনি বেঁচে আছে, এক্ষুনি আমাদেরকে মেডিকেলে নিয়ে যেতে হবে। মায়া আর কিছু না ভেবেই কাব্যকে ধরে আগে গাড়ি থেকে বের করতে যায়, কিন্তু মাথার পিছন থেকে প্রচুর রক্ত বের হতে থাকে। এখন কোনো মতে আগে রক্ত বন্ধ করতে হবে। তাড়াতাড়ি করে সে বলে ওঠে। আমার ব্যাগটা প্লিজ তাড়াতাড়ি রিক্সা থেকে নিয়ে আসবেন। রিস্কাওয়ালা তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে আসে। ব্যাগটা একটা হিজাব ওড়না বের করে, যা আজ সে গিফট পায় একজন প্রিয় মানুষ থেকে।
কিন্তু এই সময় অনেক জরুরি হয়ে পড়ে কাব্যের মাথার রক্তগুলো বন্ধ করা। হিজাবের ওড়নাটা তাড়াতাড়ি কাব্যের মাথায় বেঁধে দেয়, পানির বোতলটা নিয়ে কাব্যকে খাওয়াতে থাকে। একটু কষ্ট করে খান প্লিজ। কাব্য শুধু তাকিয়ে আছে মায়ার দিকে, তার ব্যথা অনুভব হচ্ছে না কেন জানি। তার মুখে যে একরাশ হাসি, যা সে মায়াকে দেখেই দিয়েছে। মায়া তেমন পাত্তা দেয় না কাব্যের হাসির কারণে। তাড়াতাড়ি কাব্যকে অনেক কষ্ট করে গাড়ি থেকে বের করে, রিস্কাওয়ালা ও ধরাধরি করে কাব্যকে বের করে। কাব্য মায়ার দিকে এক পলকে তাকায়। কালো জামদানি শাড়ি, চুলগুলো খোলা, ঠোঁটে সেই হালকা লাল কালারের লিপস্টিক, ভ্রুর এক উপরে সেই তিলটি যেন খুব আকর্ষণ করছে আরও। ভেজার কারণে অনেকটা বেশি মায়াবী লাগছে এই মুহূর্তে কাব্যের কাছে। ঠোঁট বেয়ে পানি গড়িয়ে পড়ছে। রিস্কাওয়ালা মায়াকে বলে, আপ্পামনি, আপনি ইনারে ধরেন, আমি যাইয়া রিস্কাটা ওখান থেকে নিয়ে আহি। রিস্কাওয়ালা তাড়াতাড়ি রিস্কা আনতে যায়, আর যা অনেকটা দূরে করে দাঁড় করানো। মায়া কাব্যর এক হাত নিজের ঘাড়ের উপর রেখে শক্ত করে কাব্যকে ধরে আছে। আর কাব্য সেই তো ব্যস্ত মায়াকে দেখতে, চুপ করে আছে কিন্তু তাকিয়ে আছে মায়ার দিকে। রিস্কাওয়ালা তাড়াতাড়ি তার রিস্কা আনে। সে আর মায়া ধরে কাব্যকে অনেক কষ্ট করে রিস্কায় তোলে। মায়ার ঘাড়ের মাথা রেখে চুপ করে আছে কাব্য। তার এত বড় অ্যাক্সিডেন্ট হলো, এতে যেন তার কোনো খেয়ালই নেই। কিন্তু তার খেয়াল শুধু এখন একটাই, মায়া। রাস্তার অল্প বৃষ্টিতে পানি উঠে যায়, এই জিনিসটা অনেক বিরক্তিকর আসলেই। কয়েক ঘন্টা আগে যেন সব ঠিকই ছিল, কিন্তু এখন কেমন যেন সব এলোমেলো হয়ে যায়। 5 ঘন্টা আগে রেডি হয়ে ড্রয়িং রুমে আসার সাথে সাথে মাহেব আর রিয়া ঘিরে ধরে মায়াকে। বাহ বাহ, আজ আমার পেতনিকে এত কিউট লাগতেছে, কি ব্যাপার? এই ভাই একদম পচাবি না। হ্যাঁ, মাহির এমন কেন করছো? আমার এত কিউট ননদটাকে। ভাবি তুমিও? বাবা রুম থেকে বের হয়ে দেখে মাহেব আর রিয়া মায়াকে ঘিরে ধরে ফাজলামি করছে। কি হচ্ছে এখানে? কিছু না বাবা, তোমার মেয়েকে আজ কত কিউট লাগতেছে তা দেখতেছি। বাবা হাতে রাখা বইটা রেখে মায়ার কাছে আসে। এই সর সর সর, আগে আমাকে দেখতে দে মাটাকে। বাবা এসে নিজের মেয়েকে দেখে তো অবাক। কালো জামদানি শাড়িটা তার মায়ের, অনেক জোর করায় আজ এই শাড়ি পরে। মাশাল্লাহ, আজ আমার মাকে তো অনেক সুন্দর লাগছে। মা মাছ কেটে এসে দেখে সবাই ঘিরে আছে তার মেয়েকে। এই দুপুরবেলা আমাকে দিয়ে মাছ কাটায় আর নিজে তার মেয়েকে ভালো করে দেখছে, আমাকে দেখতেই দিচ্ছে না। মা হাতটা মুছে মায়াকে ভালো করে দেখে। মায়ার চারপাশে যেন থুথু ফেলে বলে, আমার মেয়েটার যেন কোনো নজর না পড়ে। সবাই হেসে ওঠে এই কথা শুনে। মা সবসময় এমন করে, মায়াকে একটু সুন্দর লাগলেই প্রচুর পরিমাণে মায়া ক্ষেপে যায়। আচ্ছা আমার কি আজ বিয়ে নাকি যে এইভাবে সবাই ঘিরে ধরেছে? সরি, আচ্ছা এই সবাই সর। সবাই সরে দাঁড়ায়। মা কাজল তাড়াতাড়ি এনে মায়ার কানের পিছনে লাগাতে থাকে। আমি কিন্তু এখন শাড়ি খুলে ফেলবো, 3 পিস পরেই যাবো। আরে না না, আচ্ছা যা, আর কিছু করব না, তবুও খুলিস না। বাবা তার পকেট থেকে 1000-এর 2টা নোট বের করে মায়াকে দেয়। আব্বু আমার কাছে আছে টাকা। আমি জানি কত আছে। বাজারে টাকা কম পড়বে, আমার লাগবে না সত্যি। খালি হাতে যাবি নাকি আজ? নিয়ে নে, আমার সংসার চালিয়ে নিব আমাদের মতো করে, বুঝলি? মায়া তার বাবা মাকে জড়িয়ে ধরে। সত্যি তার বাবা মা অনেক ভালো, সবার মা বাবা ভালো। আমাদের ছোট ছোট আবদারগুলো পূরণ করে। টাকা না থাকলেও তারা আমাদের আবদারগুলো পূরণ করে দেয়, কিন্তু বুঝতেই দেয় না আমাদের যে তাদের কাছে টাকাটুকুও নেই। বেস্ট আম্মু আব্বু তোমরা। আচ্ছা যা, দেরি হচ্ছে, আর শোন তাড়াতাড়ি এসে যাবি। আরে আমার মাছ বিড়াল নিল রে। মা কথাটা বলেই তাড়াতাড়ি রান্নাঘরে ছুটে যায়। বাবা চলে যায়। মাহেব ঘরে থেকে বাইরে যায়। রিয়া মায়ার কাছে গিয়ে হাতে গুঁজে দেয় 500 টাকার একটা নোট। মায়া অবাক ভাবে তাকিয়ে আছে। আমার কাছে এই মুহূর্তে বেশি নাই, থাকলে দিতাম। ভাবি লাগবে না আমার। কেন লাগবে না? আজ যে তোমার ওনার জন্মদিন, তাকে ভালো কিছু গিফট দিতেই হবে।
মুচকি এসে জড়িয়ে ধরে রিয়াকে। রিয়া তার ভাবি হলেও কখনো ননদের মতো দেখেই না, সবসময় ছোট বোনের মতো করে। বেস্ট ফ্রেন্ড ধরতে গেলে মায়া আর রিয়া। রিয়া থেকে বিদায় নিয়ে ঘর থেকে বাইরে আসে, গেট লাগিয়ে বের হবে, পেছন থেকে মাহেব ডাক দেয়। এই মায়া দাঁড়া। কিছু বলবা ভাই? শোন, আমার যে কাল প্যান্ট শার্টগুলো ধুয়ে ভাঁজ করে দিলে ওইটার জন্য এটা। আবার ভাবিস না যে তোরে এমনি দিলাম। মায়ার হাতে মাহেব 1000 টাকা ধরিয়ে দেয়। মায়া তার পরিবারের আদরের মেয়ে, সবাই এত বেশি তাকে ভালোবাসে যে তার ইচ্ছেগুলোকে সবাই আগে মূল্য দিবে। মধ্যবর্তী পরিবার হলেও মায়ার ইচ্ছেগুলো সবসময় তার পূরণ করে। মায়া আর মেহেব 2 ভাই বোন। তাদের ভালোবাসা, দুষ্টু মিষ্টি ঝগড়া সারাক্ষণ লেগেই থাকে, কিন্তু মেহের সব সময় তার বোনকে আগলে রাখে। আচ্ছা, আমি কি রিক্সায় তুলে দিব? না ভাই, আমি যেতে পারবো। আচ্ছা শোন, তাড়াতাড়ি এসে যদি আসতে সমস্যা হয় তাহলে কল দিস, আমি নিয়ে আসবো। না ভাই, এসে যাব। সামনে থেকে আমি রিক্সা নিয়ে যাব। মেহের মায়াকে বিদায় জানিয়ে ভেতরে চলে যায়। মুচকি হেসে মায়া হাঁটা শুরু করে। খুব ভালোই লাগছে তার আজকের জন্য। একটা রিক্সা করে মার্কেট গিয়ে একটা সাদা শার্ট কিনে একটা ঘড়ি নেয়। ঘড়ির দিকে তাকিয়ে মুচকি হেসে ভাবে, জানাব আপনার পছন্দ না হলে আজ পানিতে ইচ্ছা মতো চুবাবো। মায়া খুব শখ করে কিছু জিনিস কিনে নেয় আর প্রিয় মানুষটির জন্য। শপিং মল থেকে বের হতেই এক অজানা লোকের সাথে ধাক্কা খায়। অজানা লোকটি আর কেউ নয়, কাব্য চৌধুরী। কাব্য তার চোখ থেকে চশমা খুলে হাঁ করে তাকিয়ে আছে মায়ার দিকে। মায়া হাত থেকে প্যাকেটগুলো পড়ে যায়। উফ, দেখে চলতে পারেন না? কাব্য যেন পুরো হয়ে যায় মায়ার এমন মায়াবী রূপে। মায়া তাড়াতাড়ি উঠে চলে যায়, কাব্যর দিকে না তাকিয়েই। কাব্যর মুখ থেকে একটা শব্দ বের হয়, মায়াবতী। এইদিকে মায়া তাড়াতাড়ি একটা সিএনজি নিয়ে ছোট্ট একটা রেস্টুরেন্টে যায়। মুখে একটা শাসি মায়াকে দেখে দূর থেকে তাড়াতাড়ি কেউ একজন এসে মায়ার দিকে হাত বাড়িয়ে বলে, বাহ, এই সময় হলো মহারানীর আসার। সরি জানেমান, আজ লেট হয়ে গেছে। হয়েছে, আর জানেমান বলে রাগ ভাঙাতে হবে না। বাহ, তাহলে আপনি রাগও করতে পারেন আমার উপর? যাক, তাহলে আজ তা জানলাম। হ্যাঁ, এই জিনিস তো আপনার উপর আমি করতেই পারি না। ভালো করেই জানো তোমার উপর রেগে অভিমান করে 1 সেকেন্ড আমি থাকতে পারি না। মেঘ আর মায়া রেস্টুরেন্টের ভেতরে যায়। এইখানে মেঘের কিছু ফ্রেন্ড থাকে। মেঘ আজ মায়ার সাথে মিলিয়ে কালো পাঞ্জাবি পরে। বেশ কিউট আর হ্যান্ডসাম ছেলেটা। মেঘ মায়ার ভালোবাসার মানুষ। দীর্ঘ 5 বছর তাদের সম্পর্ক। একে অপরকে দুইজন অনেক ভালোবাসে। তাদের পরিবার পর্যন্ত তাদের সম্পর্কের কথা জানে। ধরতে গেলে তাদের বিয়ে ঠিক পুরো। মেঘের একটা ভালো জবের আশায় আছে সবাই। জব হলেই তাদের বিয়ে ধুমধাম করে দিবে ভাবে রেখে 2 পরিবার। আজ মেঘের জন্মদিন। মেঘের মা ছাড়া আর কেউ নেই। মেঘ তার মাকে অনেক ভালোবাসে। মেঘের জীবনে 2 জন নারীর অনেক ইম্পর্টেন্স, যাদের সে নিজের চেয়েও অনেক বেশি ভালোবাসে। এক তার মা আর এক মায়া। মেঘের জন্মদিন উপলক্ষে আজ মায়া তার সাথে জন্মদিনটা আরো সুন্দর করে তুলে ধরতে আসে। আজ জানাবের জন্মদিন, সেই উপলক্ষে যে আমি কারোর জন্য এত কষ্ট করে শাড়ি পরেছি তা কি কারো খেয়াল আছে? ম্যাডাম, আমি আমার হবু বউকে দেখে কি পরিমাণ ক্রাশ খেয়েছি তা আপনাকে কেন বলবো? মেঘ একটু মজা করে মায়াকে কিছু একটা অভিমান নিয়ে অন্য দিকে তাকায়। মায়া হাত ধরে বলে, আজ আমার জন্মদিন আর এইভাবে মুখ ফুলিয়ে রাখবে? তা কি হয় যে আপনার জন্মদিনে আমি এইভাবে গাল ফুলিয়ে রাখবো? ও আচ্ছা আচ্ছা, কি খাবে বলো, অর্ডার দিই। মায়া তার ব্যাগ থেকে বিরিয়ানির একটা বক্স বের করে সামনে রাখে। ওয়াও, বিরিয়ানি! নিজের হাতে রান্না করলাম আপনার জন্য। প্রতি বছর এটা ভুলো না। কিভাবে ভুলবো? আজ যে আমার সবচেয়ে প্রিয় মানুষের জন্য স্পেশাল দিন। আচ্ছা, খেয়ে নি।
মেঘ খেতে লাগে। মায়া গালে হাত দিয়ে মেঘের খাওয়া দেখছে। মেঘটাও যে বাচ্চাদের মতো খাচ্ছে হাতে। মায়ার মুখে হাসি এসে যায় মেঘের এমন এমন কিছু কাণ্ড দেখে। মেঘ মায়ার দিকে এক লোকমা খাবার তুলে ধরে। হ্যাঁ করো। মায়া মেঘের হাতে খেতে লাগে। খুবই ভালো লাগে মায়ার মেঘের হাতে খেতে। দুজনে কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করতে থাকে। ভালোবাসার মানুষের সাথে সামান্য মুহূর্তটুকু যে অনেক মূল্যবান হয়ে ওঠে। মায়া আর মেঘ দুইজন তাদের এই সুন্দর মুহূর্তগুলো আবদ্ধ করে। অজানা এক তুফান থেকে তারা অজানায় রয়েছে এখনো। দুজনে কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করতে থাকে। ভালোবাসার মানুষের সাথে সামান্য মুহূর্তটুকু যেন অনেক মূল্যবান হয়ে ওঠে। মায়া আর মেঘ দুজন তাদের এই সুন্দর মুহূর্তগুলো আবদ্ধ করে। অজানা এক তুফানের থেকে তারা অজানা রয়েছে এখনো। সময় অনেক হয়ে যায়। দুজনে অনেকটা সময় পার করে দেয় রেস্টুরেন্টে। মায়া একটা ফুল বের করে মেঘকে দেয়। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাও। শুক্রিয়া ম্যাডাম। আর হ্যাঁ, এত মজার বিরিয়ানির জন্য তো আরও বেশি ধন্যবাদ। সত্যি প্রতি বছর আমি শুধু এই জিনিসের অপেক্ষা করি, জন্মদিনে মায়ের হাতে পায়েস আর তোমার হাতের বিরিয়ানি। জাস্ট ওয়াও হয় প্রতিবার। আমার জন্য এই দুইটা জিনিসের পুরো অভ্যাস হয়ে পড়ে। অভ্যাস করেন, সামনে কাজে আসবে। সেটাই, সামনের বছর ইনশাল্লাহ আমরা একসাথে আমাদের বাসায় জন্মদিন পালন করব। হ্যাঁ, আপনার প্রিয় সব খাবার আমি আর মা মিলে করব। একবার জবটা হোক, তারপর দেখবে তোমার আর মায়ের সকল স্বপ্ন আশা আমি পূরণ করব। মায়া, মেঘ চিন্তা করিও না, সব ঠিক হবে। কিভাবে করব না মায়া? মা কত কষ্ট করে ছোট্ট থেকে আজ পর্যন্ত আমাকে উনি একা বড় করেছে। কলেজের টিচার উনি, সারাদিন কলেজ পড়ায়, বাসায় এসে টিউশন করায়, তারপর আবার রান্না, এইসব। ওনার কষ্টগুলো দেখলে আমার যে কষ্ট হয় তা জানো না? আমি সব জানি মেঘ। মা হাসি মুখে থাকে, কষ্টগুলো আড়াল করে, কিন্তু ওনার যে খুশি তুমি তা তো বুঝতে হবে। আর তুমি তো ভালো রান্না জানো। ওইটা জাস্ট এমনি, ইন্টারভিউ দিয়ে তাড়াতাড়ি আসলে মা না থাকলে একটু রান্না করি আর কি। হ্যাঁ, কিন্তু ওই যে চিকেনটা, উফ, জাস্ট ইয়ামি, এত টেস্টি হয় যে কি বলবো। আর মনে আছে মায়ের জন্মদিনে যে কাবাবটা করলে, ওয়াও। হয়েছে হয়েছে, এত তারিফ করতে হবে না, ওকে? এত তারিফ করছো যাতে আমি বিয়ের পর রান্না করে খাওয়াই, তাই না? মায়া হেসে ওঠে। মেঘও মায়ার হাসিতে হেসে দেয়। তা তো বটেই, তুমি রান্না করবে, আমি আর মা পায়ের উপর পা তুলে টিভি দেখবো আর অর্ডার করব। অফিস তুমি করবে নাকি? কেন, তুমি করবে? বাহ, সারাদিন অফিস, আবার তাদের জন্য রান্নাও। বড় বড় জ্ঞানীরা বলেছে বউ আর মায়ের সেবা করলে নাকি তাড়াতাড়ি সুন্দর হয়ে যায়। মেঘ হেসে উঠে খিলখিল করে মায়ার এমন কথা শুনে। আর মায়াও সে হেসে দেয়। কিছু সময় পর মায়া মেঘের হাতটা টেনে ধরে নেয়। কি করছো? হাতে কামড় দিব তাই। কি? এই চুপ একদম, আমাকে আমার কাজ করতে দাও। মায়া ধমক খেয়ে চুপ করে আছে মেঘ। বক্স থেকে ঘড়ি বের করে মেঘের হাতে পরিয়ে দেয়। ওয়াও, এত সুন্দর ঘড়ি! পছন্দ হয়েছে। জাস্ট অসাধারণ, ওকে? আর এটা দেখে বোঝা যাচ্ছে দামি। তো মায়া, এত টাকা নষ্ট করতে কে বলেছে? আরে এত টাকা পাইলে কই? উফ, আব্বু আর ভাইয়া দিয়েছে। তুমি তো জানো আজ তোমার জন্মদিন, তাই তারা বলেছে যাতে তাদের তরফ থেকেও ভালো একটা গিফট আপনার জন্য নিই। মেঘ মুচকি হেসে ওঠে। আর হ্যাঁ, এটাই আপনার পছন্দের কালারের শার্ট আছে। ওয়েট, চেঞ্জ করে আসি। এই না, কাল আর একটা ইন্টারভিউ আছে না, ওইটাই পরে যাও। ওকে ম্যাডাম। মেঘ মায়ার চোখের দিকে তাকিয়ে আছে। কি হলো? জানো, তোমার চোখে এক নেশা আছে যেটাই বারবার আমি ডুবে যাই। ফার্স্টলি অফ করো তো। আর হ্যাঁ, তোমার এই বাম ভুরুর উপর যে তিলটা, এটা সবচেয়ে বেশি আকর্ষণীয়। আচ্ছা, এত তারিফ, বাহ, হজম হচ্ছে না আমার। হুস, সবসময় এমন করে। যাও, তারিফ করবো না আর। ওরে বাবারে, রেগে আছে দেখি জানো। ওকে ওকে, সরি। হয়েছে, কান ছেড়ে দাও। আচ্ছা শোনো। কি? মেঘ একটা প্যাকেট মায়ার দিকে এগিয়ে দেয়। কি এটা? খুলে দেখো। মায়া প্যাকেটটা খুলে দেখে একটা সুন্দর হিজাব ওড়না।
আমার জন্য কেন গিফট? অনেক আগেই দিয়েছি, দেবো দেবো করে আর দেওয়া হয় নাই, তাই ভালো মাছ দিয়ে দিই কেমন? অনেক সুন্দর। মায়া আর মেঘ গল্প করতে থাকে। এইদিকে বিশাল এক বাড়ি, যেন রাজার বাদশার বাড়ি। এত সুন্দর পুরো বাড়ি, এত সুন্দর করে সাজানো যে সবাই তো চোখ সরাতেই পারবে না। কাজের লোকগুলো ছুটোছুটি করছে কেমন যেন। চা জুস নিয়ে একজন হাজির হয় এই সোফার সামনে। সোফার মধ্যে পায়ের ওপর পা দিয়ে বসে আছে মিসেস রোহানা চৌধুরী। গায়ে অনেক গয়না, চুলগুলো সাদা হলেও কি হচ্ছে তার সাজ, ড্রেস এসব দেখলে কেউ বলবে না যে সে বুড়ি। সিঁড়ি বেয়ে নামে মিস্টার রিয়াদ চৌধুরী, রেহানা চৌধুরীর ছেলে রিয়াদ চৌধুরী। রেহানা চৌধুরী কাব্যের দাদি আর রিয়াদ চৌধুরী কাব্যের বাবা। এত বিশাল বড় বাড়ির মধ্যে শুধু 3 জন মানুষ থাকে, রিয়াদ চৌধুরী, তার মা আর তার রাগী জেদি ছেলে কাব্য চৌধুরী। কই সে আজ? কার কথা বলছিস তুই? আর কার? তোমার আদরের নাতনির কথা মা। দাদু ভাই তো সে কখন বের হয়েছে, এখনো আসে নাই? দেখো গিয়ে কোথাও মাতাল হয়ে পড়ে আছে। এমন কেন বলছিস? দেখ, ও হয়তো একটু ড্রিঙ্ক করে। এর মানে এই না যে তুই আমার নাতিকে মাতাল বলবি। মা প্লিজ, তোমার আদরও এসে এতটা অসভ্য আর জেদি রাগী হয়েছে। এই বয়সে তার উচিত তার বাবার ব্যবসা সামলানো, কিন্তু সে তো তার মদের বোতল থেকে উঠে আসতে পারছে না। দেখ, এভাবে বলিস না। সে ঠিক ফিরে আসবে তাড়াতাড়ি ঘরে, আর দেখবে সে অফিসেও যাবে। তার নেশা যদি কাটে তাহলে। রিয়াদ চৌধুরী প্রচুর রেগে আছে। কাব্য ড্রিঙ্কস করে, মারামারি করে, ভাঙচুর করে, সব কিছুই ভরপুর করতে হয় রিয়াদ চৌধুরীকে। অর্থের জন্য সে ভাবছে না, সে ভাবছে তার ছেলেটা যে নষ্ট হয়ে যাচ্ছে। রিয়াদ চৌধুরী অনেকবার কল দেয় কাব্যকে। এদিকে টেবিলের ওপর ফোন বেজেই যাচ্ছে। সে খেয়ালটুকু নেই কাব্যের হাতে ড্রিঙ্কস এর গ্লাস। এক ঢোক খেয়ে হেসে ওঠে। কাব্য প্লিজ আর খাইস না, দেখ তোর বাবা কল দিচ্ছে বারবার, আঙ্কেল জানলে খবর আছে। আরে দূর, কি করবে উনি? আমি ভয় পাই না ওই মিস্টার রিয়াদ চৌধুরীকে। রাজু ফোনটা রিসিভ করে বলে, কাব্য কই? আঙ্কেল কাব্য তো আমার সাথে, আমরা একটু ঘুরতে এসেছি। বারের মধ্যে ওই যে ঘুরতে যাই জানা ছিল না। রাজু কিছুটা ভয় পেয়ে যায়। আপনি কি করে জানলেন? তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি কে। না ভুলি নাই, জানি আপনি কে। কাব্যকে ফোন দাও। কাব্য তেমন পাত্তাই দিচ্ছে না। প্লিজ আমার বাপ কথা বল, না হলে তোর বাপ আমাকে উল্টো লটকাবে। কাব্য হেসে ফোনটা নিয়ে বলে ওঠে, এত বড় ব্যবসায়ী মিস্টার রিয়াদ চৌধুরী কিনা আমার সাথে কথা বলতে এত উত্তেজিত? উফ, লিমিট ক্রস করছো কাব্য। বা সোজা লিমিটে চলে গেল। আবার ড্রিঙ্ক করেছো? সো হোয়াট? বাড়িতে আসো তাড়াতাড়ি। সরি মিস্টার রিয়াদ চৌধুরী, আপনার কথা রাখতে পারলাম না। এই কাব্য চৌধুরী নিজের মর্জির মতো চলে, সো অর্ডার দেওয়ার চেষ্টাটুকু করবেন না নেক্সট টাইম, ওকে? কাব্য ফোনটা ওইখানে আছাড় মারে। রাজু অনেকটা ভয় পেয়ে যায়। কাব্য আর খাইস না প্লিজ। আর রাজু জানিস, আজ এই ড্রিঙ্কসের মধ্যে নেশা নাই, নেশা তো ওই মায়াবী চোখে। সে চোখের মধ্যে যে এত নেশারি, সামনে ড্রিঙ্কসটুকু হার মানবে। কার কথা বলছিস তুই? কিসের চোখ? এক মায়াবতীর মায়াবী চোখ, তার ঘন লম্বা চুল, ভ্রুর ওপরে সেই তিল, আর তার মিষ্টি ঠোঁট। কে সে? জানি না সে কে, জাস্ট কয়েকটি মিনিট আমার সামনে ছিল, আমি তো যেন হারিয়ে গেলাম তার মাঝেই। আর কানে গুঁজে দেওয়া চুল, এর মুহূর্তটুকু যেন আটকে আছে আমার চোখে। কি নাম, কই থাকে? জানি না, আর তুই বের করবি তার পুরো ডিটেলস। আমি কিভাবে করব ভাই, আমি তো দেখি নাই তাকে। জানি না, কাব্য চৌধুরী যা চাই তা সে আদায় করে নেয়। আর এই মায়াবতীকে তো আমি আমার মনে বসালাম, তাকে তো আমি খুঁজে বের করবই। কয়েক মিনিট দেখলি আর এর মাঝে মনে বসিয়েও দিলি? 1 সেকেন্ডের মধ্যে বসালাম, কয়েক মিনিট তো আমি তাকে দেখতেই ব্যস্ত। আচ্ছা বুঝলাম, এখন বাড়ি চল প্লিজ, আমি তোকে দিয়ে আমার বাড়ি যাব, আমার কাজ আছে একটু। যা তুই, আমি আছি। তোর বাপ আর দাদি আমাকে খুন করবে যদি একা ছেড়ে দে আজ। কিছু করবে না, যা তুই, আমি একটু পরেই চলে যাব।
কাউকে বলবো দিয়ে আসতে ওকে। শিওর। ইয়া। দাদির কসম লাগে, সোজা বাড়ি যাবি তাড়াতাড়ি। দুর্বলতায় হাত ঠেসকা বরাবর। কারণ দাদির কথা শুনলেই যাবি। তুই তো একমাত্র দাদিকেই ভয় পাস আর মানিস। যা তো, লেকচার না দিয়ে। রাজু চলে যায়, ওয়েটারকে বলে দেয় সে যেন কাব্যকে নিয়ে বাড়ি দিয়ে আসে। এদিকে মেঘের ফোনে কল আসে, কথা বলে মায়াকে বলে, মায়া, আমাদের এখন যেতে হবে। কিছু হয়েছে কি? না, এক বড় ভাই কল দিচ্ছে, সে নাকি একটা জবের ব্যাপারে বলবে আর একটা ব্যবসার কথা। দেখি যেটা ভালো হয় ওইটা করব। হুম। আর সন্ধ্যাও হয়ে আসছে, আকাশের অবস্থা তেমন ভালো না, যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হবে। আচ্ছা তুমি যাও, আমি চলে যেতে পারবো। না, তোমাকে গাড়িতে তুলে দিয়ে যাব। মেঘের ফোনে কলের উপর কল আসতেছে। তুমি যাও, আমি যেতে পারবো সত্যি। আর আমার একটা কফি খাওয়া উচিত, মাথা ধরেছে একটু। ওকে, কফি খেয়ে বাড়ি চলে যাব। ওকে। মায়ার মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। মেঘ চলে যায়। মায়া একটা কফি অর্ডার করে আর মেঘের সাথে অনেকগুলো পিক তুলেছে তা দেখছে। হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে, আকাশ পুরো কালো হয়ে আসে প্রচুরভাবে। হঠাৎ বৃষ্টিও শুরু হয়ে যায়। মায়া ভাবতে পারে নাই এত সুন্দর একটা দিন অবাক রোদ ছিল আর মুহূর্তেই এইভাবে বৃষ্টি শুরু হবে। সে ভাবে কিছুক্ষণেই থেমে যাবে বৃষ্টি। কফি কাপে এক চুমুক দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। বেশ ভালোই লাগছে বৃষ্টি দেখতে। এইভাবে অনেকটা সময় হয়ে যায়। সেভাবে এইভাবে বসে থাকলে তো আজ আর বাড়ি ফেরা হবে না। উফ, এত বৃষ্টির মধ্যে কিভাবে বাড়ি ফিরবো? আর এইভাবে বসে কতক্ষণ থাকবো? থামার তো নামই নিচ্ছে না। মায়া কিছুক্ষণ ভেবে একটা ওয়েটারকে ডেকে বলে, ভাই একটা গাড়ি ঠিক করে দিতে পারবেন? আপু, এইদিকে তো গাড়ি পাওয়া অনেক মুশকিল। আসলে আমি ছাতাও আনি নাই, আর বৃষ্টি তো থামছেই না। রাত হয়ে আসছে, বাড়ির সবাই টেনশন করবে। ওয়েটার ভেতরে গিয়ে আবার ফিরে এসে মায়াকে একটা ছাতা দিয়ে বলে, আপু এইটা নেন, পরে কোনো এক সময় ফিরিয়ে দিয়েন। কিন্তু আপনি যাবেন কিভাবে? আপু আমার সমস্যা নাই এখানে থেকে গেলেও, আপনার যাওয়া এখন অনেক জরুরি, তাই আপনি যান। মায়া মুচকি হেসে ছাতাটা নিয়ে কিছু টাকা ওয়েটারকে দেয়। যদিও ওয়েটার নিতে চায় না তবুও নেয়। মায়া জোর করায়। মায়া রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। অনেক বাতাস হচ্ছে, ছাতা উল্টো নিয়ে যাচ্ছে। অনেক শক্ত করে ধরে গাড়ি খুঁজতে থাকে। একটা রিক্সা, সিএনজি কিছুই নেই। অনেকটা ভিজে যায় সে, সামনে আগায়। দূরে একটা রিক্সা দেখে তাড়াতাড়ি গিয়ে অনেকটা জোর করেই যাওয়ার জন্য। রিক্সাওয়ালা প্রথমে তো যেতে চায় না, কিন্তু আবার ভাবে নির্ঝুম রাস্তায় একটা মেয়েকে এভাবে রেখেও যেতে পারবে না, যদি তার কোনো ক্ষতি হয়। রাস্তায় তো অনেক মানুষরূপী জানোয়ার থাকে যারা অন্যের সুযোগে অসৎ ব্যবহার করে। রিক্সাওয়ালাটা অনেক ভালো পড়ে, তাই সে মায়াকে তুলে নেয়। আর রিক্সায় ওইদিকে কাব্যের বাইরে এমন দৃশ্য দেখে মুচকি হেসে উঠে দাঁড়ায় ড্রিঙ্কসের বোতল নিয়ে। গাড়ির চাবিটা পকেট থেকে বের করে হাঁটা শুরু করে। কারো কোনো কথা শুনছে না। ম্যানেজার, ওয়েটার অনেক থামানোর চেষ্টা করে, কিন্তু কাউকেই সে পাত্তা দেয় না। গাড়িতে উঠে ড্রাইভ শুরু করে। ড্রিঙ্কস করে ড্রাইভ করছে সে, সব কিছু ডাবল দেখছে। রাস্তায় পুরো ফাঁকা হওয়ায় সে গাড়ি একবারে এক সাইডে আর একবার ওই সাইডে আনছে। এইভাবে করতে করতে অ্যাক্সিডেন্ট করে ফেলে। চোখ ঝাপসা হয়ে আসছে, মাথা থেকে ঝরঝরিয়ে রক্ত পড়া শুরু করে দেয়। গাড়ির সামনের গ্লাস ভেঙে চুরমার হয়। বর্তমান রিক্সাওয়ালা অনেক কষ্ট করে রিক্সাটা আনতে থাকে এক পানির মধ্যে। কাব্য মায়ার ঘাড়ে মাথা রেখে চুপটি করে আছে। তার কাছে এই মুহূর্তটা অনেকটা বেস্ট মুহূর্ত। সে ভাবতেও পারে না যে এত তাড়াতাড়ি সে তার মায়াবতীকে দেখতে পাবে। মায়া খুবই চিন্তায় পড়ে যায়, কি করা যায়। রাতটাও কম হয় নাই। এত ঝড় তুফানের রাতে হাসপাতালে নিয়ে যাওয়াই খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। ভাই আর কতটুকু সময় লাগবে জানেন কি? আপ্পামনি, রাস্তাতে তো বহুত পানি, রিক্সা টানতে কষ্ট হইতাছে, কিন্তু হ্যাঁ সামনে একটা হাসপাতাল আছে, আমরা ওইখানে গেলে হয়তো এই ভাই সাহেবকে বাঁচানো যাইব। একটু তাড়াতাড়ি করলে ভালো হয়, ওনার রক্ত পড়া বন্ধ হচ্ছে না। কাব্য মায়ের হাতটি শক্ত করে হুট করে চেপে ধরে। মায়া ভাবে হয়তো তার কষ্ট হচ্ছে তাই। দেখুন কিছু হবে না আপনার,
আমরা তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছে যাব, দেখিয়ে। কাব্য চুপ করে আছে, সে কিছুই বলছে না। অনেকটা পর একটা হাসপাতালের সামনে এসে রিক্সা থামায়। রিক্সাওয়ালা আর মায়া ধরাধরি করে অনেক কষ্ট করে ভিতরে নিয়ে যায়। আরে কি হয়েছে ওনার? ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, প্লিজ ডাক্তার ডাকুন। সব ডাক্তার তো চলে গেছে আজ, এত ঝড় তুফান, তাই তাড়াতাড়ি অনেক আগেই চলে গেছে। মায়া প্রচুর রেগে যায়। মানেটা কি? এই ঝড় তুফানে যদি কারো বিপদ হয় আর এখানে আসে, তাহলে একটা ডাক্তার না থাকলে তাদের চিকিৎসা কে করবে? আপনারা এতটা কেয়ারলেস কিভাবে হতে পারেন? আচ্ছা, আমরা ওনাকে নিয়ে যাচ্ছি, দেখি কোনো ডাক্তার আছে কিনা। যদি আজ ওনার কিছু হয়, সত্যি বলছে, এই হাসপাতালের নামে কেস করব আমি। পাইছেনটা কি আপনারা? হ্যাঁ, মায়া অনেকটা রেগে যায়। নার্স একটা সিস্ট এনে তাড়াতাড়ি কাব্যকে নিয়ে যায়। কাব্য শুধু তাকিয়ে আছে মায়ার দিকে। মায়া তার জন্য এইভাবে রাগ দেখিয়েছে নার্সের সাথে, তা দেখে তার কেন জানি খুব ভালো লাগে। নার্স তাড়াতাড়ি সিনিয়র এক ডাক্তারকে কল দেয়। ডক্টর জানায় একজন ডক্টর এইখানে আছে, তাকে জানাতে। নার্স দৌড়ে গিয়ে এক ডক্টরকে জানায়। উনি তাড়াতাড়ি এসে কাব্যের চিকিৎসা শুরু করে, কিন্তু কিছু ইনজেকশন আর ওষুধ দরকার, যা এই মুহূর্তে এখানে নেই। দেখুন, আমাদের তাড়াতাড়ি এই ওষুধ ইঞ্জেকশন প্রয়োজন। রিক্সাওয়ালার দিকে তাকায়। চলেন আপ্পামণি। রিক্সাওয়ালা আর মায়া এই ঝড়ের রাতে ওষুধের দোকান খুঁজতে থাকে, কোথাও যেন তারা পাচ্ছে না। এক দোকানে এসে দেখে দোকানটা এখনই বন্ধ করবে। মায়া তাড়াতাড়ি এসে দোকানদারকে বলে, ভাই প্লিজ আমাকে এই ইঞ্জেকশনের ওষুধগুলো দিবেন, খুব প্রয়োজন এই জিনিস এই মুহূর্তে। আমরা তো এখন দোকান বন্ধ করে দিচ্ছি। প্লিজ ভাই, কারো জীবনের বিষয়, ডাক্তার বলেছে তাড়াতাড়ি নিয়ে যেতে, প্লিজ। মায়া অনেক অনুরোধে দোকানদার ওষুধগুলো দেয়, কিন্তু টাকা অনেক আছে। 7,000 টাকা দেন। 7,000? এত টাকা? জি, ইঞ্জেকশনগুলো অনেক দামি, আর ওষুধগুলো। আমার কাছে তো এত টাকা নাই, 1,000 খানিক হবে। আচ্ছা ভাই, আমি যদি এই টাকাগুলো কাল সকালে দিয়ে যাই হবে? জি না আপু, টাকা ছাড়া এসব দিতে পারবো না। রিক্সাওয়ালাও নিজের টাকা গুনে দেখে, তার কাছে 500 টাকা হবে। সারাদিন রিক্সা চালিয়ে এই আয় হলো। আপ্পামণি, আমার কাছে তো এই 500 টাকা আছে। এই টাকা দিয়েও কিছু হবে না ভাই, মাত্র 1,500 হবে। এতে কিভাবে? মায়া খুব চিন্তায় পড়ে যায়। কম তো টাকা না, এতগুলো টাকা, আর তার কাছে এই মুহূর্তে টাকা নেই। ফোনটা বের করে ভাবে তার ভাইকে কল দেবে, কিন্তু ফোনটা অফ হয়ে যায়। চার্জ না থাকায় আরও বেশি টেনশনে সে পড়ে যায়। এইভাবে যে কি হবে এখন। দেখুন, আমার দেরি হচ্ছে, আমি আসি। না না, দাঁড়ান একটু। মায়া কানের সোনার কানের দুল ছিল, তা তাড়াতাড়ি খুলে দোকানদারকে দিয়ে বলে, এগুলো বিক্রি করলে আরো বেশি পাবেন। সত্যি কি এগুলো সোনার? আপনি দেখে নিন। দোকানদার চেক করে, ওষুধ আর ইঞ্জেকশনগুলো দিয়ে দেয়। রিক্সাওয়ালা শুধু তাকিয়ে আছে মায়ার দিকে। মায়া তার কান থেকে খুলে সোনার দুল খুলে দেয়। এক অজানা মানুষের চিকিৎসার জন্য ওষুধ কিনে মায়া আর রিক্সাওয়ালা তাড়াতাড়ি যেতে থাকে হসপিটালে। হাসপাতালে গিয়ে নার্সকে ওষুধ আর ইঞ্জেকশনগুলো দেয়। মায়া তো ভিজে পুরো শেষ। নার্স তাকে একটা টাওয়াল দেয়। এইদিকে বাড়ির সবাই বসে আছে চিন্তায়, এই ভেবে যে মায়া এখনো কেন আসে নাই বাসায়। রাত 11টা বেজে যায়, এখনো কেন মায়া আসে নাই? ফোন পর্যন্ত তার অফ। এত তুফান হচ্ছে বাইরে, আল্লাহ জানে আমার মেয়েটার কি অবস্থায় আছে। যখন কথা হয়েছে তখন সে বলেছে মাত্র 30 মিনিট লাগবে, আর এখন তো 3 ঘন্টা হয়ে গেছে, এখনো সে আসে না। বাবা, আমি মেয়েকে কল দিয়েছি, সে তো বলেছে যে সন্ধ্যায় চলে গেছে, আর মায়া এতক্ষণে এসে যাওয়ার কথা, কিন্তু এখনো সে আসছে না কেন? মা বাবা বাইরের অবস্থা ভালো না, হয়তো সে কোথাও দাঁড়িয়ে আছে, তুফান থামার অপেক্ষা করছে। কিন্তু তুফান ঝড় এইসব তো থামছেই না, উল্টো বাড়ছে। আল্লাহ জানে আমার ময়না পাখিটা কোথায়। মাহের, তোর বাইক বের কর, আমার এখনোই খুঁজতে যাব। আমার কলিজার টুকরার কোনো বিপদ হয়েছে, আমি জানি। মা তো কেঁদে দেয় কথাটা শুনেই। সবার মনটা মায়ার কাছে। এদিকে মায়া আর রিস্কাওয়ালা বসে আছে আইসিইউর সামনে। ডাক্তার একজন আর নার্স মাত্র 2 জন।
তবুও তারা তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। রিস্কাওয়ালা তার বাসায় ফোন করে জানায় দেয় যে সে একটা সমস্যা আছে, সকালে যাবে বাসায়। রিস্কাওয়ালাকে কথা বলতে মায়া বলে ওঠে, ভাই আপনার ফোনটা একটু দিবেন, আমার বাসায় ফোন করতাম, আমার পরিবারের সবাই হয়তো চিন্তা করছে। এই নেন আপ্পা। রিস্কাওয়ালার তার ফোনটা দেয়। মায়া তার ভাইকে কল দেয়। মাহেব আর তার বাবা বের হতেই লাগে যে মাহেব ফোনের কল আসে। অপরিচিত নাম্বার দেখে তার বাবার দিকে তাকায়। কে কল দিয়েছে? অপরিচিত নাম্বার বাবা। তাড়াতাড়ি রিসিভ কর। মাহেব রিসিভ করার সাথে সাথে মায়া বলে ওঠে, ভাই আমি মায়া। কই আছিস তুই? ঠিক আছিস তুই? ভাই আমি একদম ঠিক আছি, আমি হাসপাতালে আছি। মাহেব কথাটা শুনে ভয় পেয়ে যায়। হাসপাতালে মানে? কথাটা শুনেই সবার বুকে যেন এক ভয় ঢুকে যায়। বাবা তাড়াতাড়ি ফোনটা নিয়ে বলে ওঠে, মা তুই ঠিক আছিস তো? আর হাসপাতালে কেন তুই? আব্বু আমি একদম ঠিক আছি। রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়, একজন লোক খুব আহত ছিল, তাকে নিয়ে হাসপাতালে এসেছি। আর আমার ফোনে চার্জ শেষ, তাই জানাতে পারি নাই। সরি আব্বু। আচ্ছা আমি আর তোর ভাই আসতেছি এখনই। জি আব্বু। মায়া কথা বলে ফোনটা রিস্কাওয়ালাকে দেয়। আপ্পামনি, আপনি এত দামি কানের দুল দিয়া ফাইল রক অজানা মানুষের জীবন বাঁচাইতে? মায়া মুচকি হেসে বলে, জানেন আমার আব্বু বলে মানুষের জীবনের চেয়ে আর কিচ্ছু দামি না। অন্যের বিপদে যদি এগিয়ে আসি তাহলে কোনো সময় আমাদের বিপদ হলে অন্য কেউ সাহায্য করবে। আপনি অনেক ভালো আপ্পামনি। মায়া চুপ করে বসে আছে। কিছুক্ষণের মধ্যে তার বাবা আর ভাই মাহেব এসে যায়। বাবাকে দেখে জড়িয়ে ধরে। আব্বু ঠিক আছিস তো? হ্যাঁ। আচ্ছা আমি দেখে আসি কি অবস্থা। মাহেব গিয়ে নার্সের সাথে কথা বলতে থাকে। কাব্যর অবস্থা আগের থেকে বেটার। ইঞ্জেকশন দেওয়ার কারণে সে বেহুশ আছে এই মুহূর্তে। রাত অনেক হওয়ায় মায়াকে নিয়ে যায় তার বাবা আর ভাই। রিস্কাওয়ালা সেখানে থেকে যায় যদি কিছুর প্রয়োজন হয়। যখন এইদিকে কাব্যের দাদি অনেক চিন্তায় আছে। বাইরের অবস্থা ঠিক না আর কাব্য এখনো বাড়ি ফিরে নাই। কাব্যর বাবার কাছে যায়। জি মা। মা তোমার দাদুভাই হয়তো বাড়ি আছে। রিয়াজ চৌধুরীও কিছুটা চিন্তায় পড়ে আছে ছেলের জন্য। অনেক জায়গা খোঁজ নেয় কিন্তু কোনো খবরটুকু পর্যন্ত পায়নি। দাদি কান্না করতে থাকে। অজান্তেই মুখ থেকে বের হয়ে আসে এক নাম। রিয়াজ চৌধুরী নামটা শুনে চুপ করে যায়। ওর নাম মুখে নেবে না মা। মা প্লিজ, ওই মহিলা নিজের ইচ্ছেতে বাড়ি ছেড়ে গেছে। কাব্য আমাকে তোমাকে আমাদের ছেড়ে গেছে সে নিজের ইচ্ছেতে। মা কাব্যের মতো তুমিও আমাকে দোষারোপ করছো যে কাবিয়া বাড়ি ছেড়েছে আমার কারণে। দাদি চুপ করে যায়। কি উত্তর দিবে ভাবতে থাকে। রিয়াজ চৌধুরী সেই দিকে আর খেয়াল না রেখে পুলিশকে জানায় যে তার ছেলেকে পাওয়া যাচ্ছে না। এদিকে মায়াকে বাড়ি নিয়ে আসে। চেঞ্জ করে রুমে বসে আছে। হাঁচি দিতে দিতে শেষ। সে কখন থেকে না গরম দুধ এনে দেয়। খেয়ে নে। সরি আম্মু। আরে পাগলি, তুই তো একজনকে সাহায্য করলি তার বিপদে, এখানে সরি কিসের? মায়া মাকে জড়িয়ে ধরে। তার পরিবার তাকে কত বোঝে। আমি জানি আমার বাচ্চা এমন কিছু করবে না যার কারণে তার বাবা মা ভাইয়ের সম্মান যায়। কখনো এমন কিছু করব না আম্মু যাতে তোমরা ছোট হও। আচ্ছা মেঘের জবের কি খবর? কয়েকটা ইন্টারভিউ তো দিয়েছে, এখন আল্লাহর হাতে। একবার জবটা হোক, তারপর সেই তোদের 4 হাত এক করে দিব। মেঘের মা অনেক ভালো, তোকে নিজের মেয়ের মতো করে রাখবে ওই বাড়িতে। মায়া চুপ করে আছে। আচ্ছা শুয়ে পড়। মা চলে যায়। মায়া তাড়াতাড়ি শুয়ে পড়ে। শরীরটাও কিছুটা খারাপ লাগছে। সকালে বাইরের অবস্থাটা এখন বেশ ভালো। হালকা রোদ উঠেছে। আকাশি কালারের একটা শাড়ি পরা মহিলা, চোখের চশমা, দেখতে অনেকটাই সুন্দর, হাতে একটা বেলুন নিয়ে এসে রুমে ঢোকে। কয়েকটা বাড়ি মেরে বলে ওঠে, কয়টা বাজে জনাব? মেঘ লাফিয়ে ওঠে। তাড়াতাড়ি পাশে থাকা ঘড়ির দিকে দেখে 8টা। মাম্মা মাত্র তো 8টা। একটা কোষে চল লাগাবো, ফাজিল ছেলে আবার বলেও। ওকে বলো কি?
ফ্রেশ হয়ে আয় নাস্তা করতে। আর শোন, হুম। যদি এইবার শুয়ে পড়িস আবার তাহলে পানি ঢেলে দিব। মেঘ হেসে ওঠে। প্রতিদিন সকালে তাকে মা এভাবেই ডাকে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে টেবিলে বসে দেখে মার খবরের কাগজ পড়ছে। আজ কলেজে যাবে না? এর আগে একটু মায়াদের বাড়ি যাব। কেন? আমি চাই তোর আর মায়ার বিয়ে এই মাসেই যেন হয়ে যাক। কিন্তু মাম্মা, আমার জবটা তো হতে দাও। দেখো মা, আমি চাই না মায়ার পরিবার এই ভাবুক যে তাদের মেয়েকে তারা এমন ছেলের হাতে দিচ্ছে যে নিজের দায়িত্বটুকুও নিতে পারে না। তাদের মেয়ের কি নেবে? মেঘ, কিন্তু কোনো কিন্তু না মাম্মা। মায়ের পরিবার রাজি, তুমি রাজি, তাহলে আর কিসের সমস্যা? আমার ছেলে খুশিটাই আমার খুশি। আচ্ছা, ভাবতেছি কি জানো? না বললে কেমনে জানবো স্টুপিড? তুমি আর মায়া দুজন আমাকে শুধু বকো। বোকার মতো প্রশ্ন করলে তো বকা দিবই। আচ্ছা মাম্মা, আমাদের যদি একটা বড় পরিবার থাকতো, যেখানে বাবা, ভাই, বোন, দাদা, দাদি, তুমি, আমি, কত না মজা হতো বলো? মেঘের মায়ের চোখে পানি এসে জমে যায়। কথাটা শুনে চোখের পানি মুছে ধমকের সুরে বলে ওঠে, কেন তুই আমাকে নিয়ে সুখে না বুঝি? বড় পরিবার চাই তোর এখন? আমি কিছু না। মেঘ তার মায়ের কাছে এসে হাত ধরে বলে, সরি মাম্মা, বুঝতে পারিনি যে তুমি কষ্ট পাবে। প্রমিস, আর কখনো এমন বলবো না। তুমি আমার সব, আমার দুনিয়া, আমার লাইফের সব কিছু। মেঘের মা তাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ পর মেঘ নিচের রুমে চলে যায়। মা টেবিলে বসে আছে। আজ অজান্তেই বলে ওঠে, তোর সব আছে মেঘ, তোর বাবা আছে, দাদি আছে, আর একজন বড় ভাই। আমার বড় ছেলে আমার কাব্য, জানি না কেমন আছে সে আজ, যে বড্ড মনে পড়ছে আমার কাব্যের কথা। এইদিকে চৌধুরী বাড়িতে সকালে কল আসে হাসপাতাল থেকে যে তাদের ছেলে হসপিটালে। দাদি আর রিয়া চৌধুরী হাসপাতালে যায়। তাড়াতাড়ি গিয়ে দেখে এক রিস্কাওয়ালা বসে আছে। আমার দাদু ভাই? রিস্কাওয়ালা বোঝে যে ছেলেটির পরিবার হবে। ওই রুমটাই আছে। দাদি আর রিয়া চৌধুরী গিয়ে দেখা করে কাব্যের সাথে। ডাক্তার জানায় কাব্য আগের থেকে অনেক ভালো আছে। রিয়া চৌধুরী রিস্কাওয়ালাকে কিছু টাকা দিয়ে বলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে আমার ছেলেটিকে এখানে সময় মতো এনেছো। নানা সাহেব, আমি আনি নাই, এক আপ্পামনি আমার রিস্কায় ছিল, সে আনছে। সে এই ড্রাইভারের আয়না এখানে ভর্তি করায়, তার জন্য ইঞ্জেকশন ওষুধ আনে। অনেক দোকান থাইকা টাহা আনছিল না, যে তার কান থেকে দুল খইলা দিছে। রিস্কাওয়ালা সম্পূর্ণ কাহিনী বলে কি কি হয়েছে। দাদি কথাটা শুনেই এগিয়ে আসে। কে মেয়েটা? নাম কি? এই আপ্পারে তার বাপ মাইয়া কইয়া ডাকছে। মায়া বাহা, বেশ সুন্দর তো নাম। মেয়েটা এত ভালো যে সে এত ঝড় তুফানে আমার দাদু ভাইকে সাহায্য করেছে। রিয়া চৌধুরী রিস্কাওয়ালাকে টাকাগুলো দেয়। সে নিতে না চায় তবুও জোর করে দেয়। ঘণ্টাখানিক পর কাব্যের হুঁশ ফিরে চোখ খুলে দেখে তার বাবাকে। বাবাকে দেখে নজর সরিয়ে ফেলে। দাদি এসে মাথায় হাত বুলিয়ে দেয়। দাদু ভাই কেমন আছিস এখন? কাব্য তার দাদির দিকে তাকিয়ে হেসে বলে, পারফেক্ট। পারফেক্ট থাকলে বুঝি এখানে থাকতে? হে আমার জান, যদি এক ফোঁটা চোখের পানি পড়ে এই সুন্দর চোখ থেকে, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হাজারবার বারণ করেছিলাম ড্রিঙ্ক করে ড্রাইভ না করতে, ড্রাইভার সাথে রাখতে বলেছি, কিন্তু কে শোনে কার কথা? সবসময় নিজের মন মতো করা কবে অফ করবে কাব্য? কাব্য তার বাপের কথায় পাত্তা না দিয়ে বলে, ওই মেয়েটা কই দাদি? কোন মেয়ে? যে আমাকে এখানে এনেছে। ও মায়া? মায়া? হ্যাঁ, যে তোকে এখানে এনেছে তার নাম মায়া। রিক্সাওয়ালাও থেকে জানলাম অনেক কিছু। দাদি কাব্যকে সব খুলে বলে। কাব্য তো মায়ার প্রতি আরো বেশি মায়ায় জড়িয়ে নেয়। ওর নাম মায়া নয়? তাহলে কি? রিক্সাওয়ালা তো বললো যে ওর নাম মায়া, তাই বললাম। ওর নাম মায়া কাব্য চৌধুরী। কথাটা শুনে কাব্যর বাবা আর দাদি হাঁ করে তাকিয়ে আছে। মানে তুই ওকে বিয়ে করেছিস? না, করি নাই, কিন্তু খুব তাড়াতাড়ি করবো ওকে বিয়ে। আমার বউ যদি কেউ হয় তা হবে মায়া।
কই থাকে, কি করে, বাবা মা কি করে, পরিবার কি? জানি না, শুধু জানি মায়াকে আমার চাই। বিয়ে ছেলে খেলা নয় যে প্রথম দেখায় বিয়ে করতে হবে। দাদি, আমি আমার ইচ্ছে জানিয়েছি, তুমি যদি তা পূরণ না করো তাহলে আমি বাড়ি ফিরবো না। কাব্য বাবা আর কিছু বলতে পারে না, চুপ করে আছে, জানে তার ছেলে জেদি অনেক। ওই মেয়ে যেমনই হোক না কেন, সে তোরই বউ হবে, চৌধুরী বাড়ির বউ হবে, সে কথা দিলাম আমি তোকে। কাব্যের বাবা চলে যায় কেবিন থেকে। দাদি কাব্যের সব জিদ পূরণ করতে করতে তাকে জেদি বানিয়ে ফেলে। এদিকে আজ মেঘ অনেক খুশি, ফাইনালি তার জবটা হবে। খুশিতে সে মায়াকে অনেক কল দেয়, কিন্তু মায়া কলটা ধরে না। খুব চিন্তায় মায়াদের বাড়ি চলে আসে। আরে মেঘ ভাইয়া, আপনি? এই তো ভালোই, হাতে মিষ্টি, কি ব্যাপার, খুশির খবর বুঝি? মায়ার মা আর বাবাও আসে। মেহেব এসে মেঘকে জড়িয়ে ধরে, সবাইকে সালাম দিয়ে বলে, আঙ্কেল আন্টি, মায়ের ভাই, আমার জব হয়েছে একটা বড় কোম্পানিতে। কাল কল আসে, আজ আবার আসে, গিয়ে দেখি সত্যি সত্যি আমার জব হয়। বাহ, অভিনন্দন। সবাই তো অনেক খুশি হয়ে যায়। তাহলে তো বিয়ে নামাতেই হবে, কি বলেন সবাই? এখন না ভাবি, 2-3 মাস পর, মাত্র তো জব পেলাম। হ্যাঁ মেঘ ঠিক বলেছে, কয়েক মাস পর। আচ্ছা ভাবি, মায়া কই? কাল রাতে অনেক ভিজায় জ্বর আসে, ডক্টর সকালে দেখাইছি কিন্তু কমে নাই এখনো। মেঘ উঠে দাঁড়ায়। আমাকে তো কেউ বলেন নাই। আন্টি, আমি কি মায়ের রুমে যেতে পারি? হ্যাঁ যাও। রিয়া, মেঘের জন্য খাবারের ব্যবস্থা করো, আজ দুপুরে একসাথে আমাদের সাথে খাবে। জি বাবা। মেঘ মায়ার রুমে যায়। মায়া ঘুমিয়ে আছে। পাশে গিয়ে বসে কপালে হাত দিয়ে দেখে অনেকটা জ্বর। হাতের স্পর্শ পেয়ে চোখ খুলে দেখে মেঘ। কিছু বলতে যাবে, মেঘ ধমক দিয়ে বলে, এত দয়া সাগর যে হন, আপনি নিজের খেয়াল রাখাও শিখে নিয়েন। ওকে, সরি। হয়েছে, আর সরি বলতে হবে না, একটা কল দিয়ে তো বলতে পারতে। চিন্তা হচ্ছিল অনেক, তাই এসেছি। এই, আমি কিন্তু অসুস্থ, একদম বকবে না। বকবো কেন, তোমাকে নিয়ে নাচবো কিছুক্ষণ। ও তাই বুঝি? মেঘ হেসে দেয়। মায়ার এমন এমন কথা শুনে হাত ধরে বলে, তুমি অসুস্থ থাকলে আমার চেয়ে একদম ভালো লাগে না মায়া। জানি আমি। একটা খুশির খবর দিতে এসেছি, শুনবে না? কি? আমার জব হয়েছে, আমাদের বিয়ে তাড়াতাড়ি হবে এখন। কথাটা শুনে মায়া খুশি হয়ে যায়, মুখের হাসি দ্বিগুণ বেড়ে যায়। কাব্য মায়াকে নিয়ে স্বপ্ন দেখছে, আর অন্যদিকে মায়া মেঘ দুজনেই স্বপ্ন দেখছে একে অপরের। কাব্য জিত, মায়া আর মেঘের ভালোবাসা। ভালোবাসা কাজ জিতে কে জানে। কয়েকদিন পর কাব্য আগের থেকে অনেকটাই সুস্থ। বাড়ি ফিরে আসে সে। তার রুমের বারান্দাটা খোলা, বিশাল বড়, যেখানে সে সব সময় ছবি আঁকে। কাব্যর শখ ছবি আঁকার। সে সব সময় প্রাকৃতিক দৃশ্যগুলো নিজের ছবির মাধ্যমে আঁকিয়ে রাখে। হাসপাতাল থেকে এসে সে একটু রেস্ট করে নেয়। ছবি আঁকতে এত ব্যস্ত হয়ে আছে। এইবার সে প্রকৃতির দৃশ্যগুলো নয়, তার মায়াবতীকে এঁকেছে। একটা বড় করে আঁকে। মায়ার সে হাসি, খোলা চুল আর কালো শাড়িটুকুও বাম ভ্রুর তিলটা গাঢ় করে আঁকে, কারণ মায়ার বাম ভ্রুর তিলটা খুব গাঢ় ও বেশ ভালো লাগে তাকে। হাসিটা বেশ লেগেছে মায়ার। কাব্য তার ছবির মাধ্যমে যেন তুলে ধরেছে তার মায়াবতীকে। জানি না কি জাদু করলে মায়াবতী, প্রথম দেখাই যে আমি পাগল হলাম তোমার প্রতি। সে মায়া ভরা চোখে যেন এক নেশা, যা বারবার আমাকে আসক্ত করে। এক নজর দেখাই আমি পাগল হলাম তোমার প্রতি। তুমি আমার মনের এই গভীরে প্রবেশ করলে, কখনো যে বের করতে পারবো না, আর আমি চাইও না বের করতে, কারণ তুমি শুধু আমার মায়াবতী। পেছনে যে রাজু বলে ওঠে, তোর সে মায়াবতীর খবর পেয়ে গেছি। কাব্য কথাটা শুনেই খুশি হয়ে যায়। তাড়াতাড়ি হাতের রঙের ব্রাশটা রেখে রাজুকে জড়িয়ে ধরে। আরে ছাড় ছাড়। বলো। মায়া রহমান মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। ফ্যামিলিতে শুধু বাবা মা, এক বড় ভাই, ভাবি আর সে মায়া রহমান থাকে। তার বাবা সামান্য এক সরকারি কর্মচারী, আর ভাইয়ের ছোট একটা কম্পিউটারের দোকান আছে।
আর মায়া ভার্সিটিতে পড়ে, সাথে টিউশনি করে। আর হ্যাঁ, বাচ্চা অনেক পছন্দ তার। প্রতি শনিবার আর সোমবার সে একটা এতিমখানায় যায়, সেখানে বাচ্চাদের সে নিজেই পড়ায়, ওদের সাথে সময় কাটায়। এইটুকু। মায়া রহমান, আমার মায়াবতী আজ কী বার? রাজ, আজ সোমবার। আজ সোমবার কেন? মায়াবতীর সাথে দেখা করার টাইম। ওই এতিমখানার নাম বলো। রাজু কাব্যকে নাম বলে। কাব্য তাড়াতাড়ি নেভি গ্লাসের একটা শার্ট পরে নেয়, চুলগুলো হাতে ঠিক করছে। কাব্য চুলগুলো কপালে এসে পড়ে, বেশ ভালো লাগে তাকে। কাব্য অনেকটাই হ্যান্ডসাম দেখতে, খোঁচা খোঁচা দাড়ি, গাড়ির চাবি নিয়ে হাঁটা শুরু করে। রাজু বলে ওঠে, একদিন দেখছিলি তাকে, তার পুরো ডিটেলস বের করতে বললিও, তাও করলাম, কিন্তু তুমি তার জন্য এতটা পাগল ছবি ভাবি নাই। কাব্য মুচকি হেসে রাজুর ঘাড়ে হাত রেখে বলে, তুই বুঝবি না তা। হ্যাঁ, সেটাই আমি কেন বুঝবো? তুই পাগল হয়ে গেছিস ওই মেয়েকে প্রথম দেখেই? হ্যাঁ, আমি পাগল, তার ভালোবাসার পাগল। বলতে পারিস পাগল প্রেমিক আমি, শুধু আমার মায়াবতীর। আর যদি তোর মায়াবতী তোকে ভালো না বাসে তখন? কাব্য চৌধুরী আজ পর্যন্ত যা চেয়েছে পেয়েছে, আর এইটা তো আমার ভালোবাসা। আমার ভালোবাসাকে পাওয়ার জন্য আমি যা যা করার সব করব, তবুও আমি তাকে আমার করব। আমি আর মায়াবতীকে নিজের করেই ছাড়ব, যে কোনোভাবেই হোক না কেন। কাব্যর চোখে এক জেদ মায়াকে পাওয়ার। তার সামনে এখন কিছুই নেই, শুধু মায়া ছাড়া। রাজু কিছু বলে না, চুপ করে তাকিয়ে আছে কাব্যর দিকে। ভাবতে থাকে সে মায়ার কাব্যকে এক নজর দেখার দিকে পেছন করতে পারে সে, কই তো পরে কাব্যকে পুরো পাল্টে দিতে পারে। কাব্য বের হয়ে যায় ওই ঠিকানায় যেখানে মায়া থাকতে পারে এই সময়। এইদিকে রাজু দাদির কাছে যায়। দাদি, আসতে পারি? ও রাজু, তুই আয় আয়। কিছু কথা ছিল। হ্যাঁ বল। কাব্য অনেকটা চেঞ্জ হয়েছে, খেয়াল করে দেখছো? হ্যাঁ তা জানি। আমার তো খুশি লাগছে যে আমার কাব্যর মধ্যে পরিবর্তন দেখেছি। আর পাগলামিগুলো? পাগলামি? হ্যাঁ দাদি, পাগলামি। কাব্য বলছে যে ওই মেয়েকে সে যে কোনোভাবে হোক তার জীবনে আনবে। হ্যাঁ, সেটা আমি জানি। মায়া এই চৌধুরী বাড়ির বউ হবে, এটা আমি কাব্যকে কথা দিয়েছি। কিন্তু কাব্যর জেদ রাগ যদি কারো ক্ষতি করে? আমার কাব্য এমন নয়, আমি তো আছি কাব্যের সব কিছু সামলে নিতে। রাজু আর কিছু বলে না, সে বুঝতে পেরেছে ছোট থেকে কাব্য সব ভুল সব দোষ দাদি চাপা দিয়েছে, কাব্যকে কিছু বলে নাই। এইবার ও সেম হবে। এইদিকে মেঘ মায়ার সাথে বসে আছে একটা পার্কে। মায়া, কিছু কথা বলবো, জানি না কিভাবে নেবে। কি হয়েছে তা তো বলো। আসলে আমাকে কয়েক সপ্তাহের জন্য রাজশাহী যেতে হবে কাজের কারণে। তুমি তো কিছুদিন হলো জয়েন করেছো, এর মধ্যেই অন্যদিকে যাবে? আসলে বস আমার কাজে খুশি হয়েছে। রাজশাহীতে একটা ফ্যাক্টরি আছে আমাদের কোম্পানির, একটা অর্ডার আছে, তাই ফ্যাক্টরি থেকে যা পুরো দায়িত্ব আমার উপর পড়ে। বস আমাকে বিশ্বাস করে এই দায়িত্ব দিয়েছে। তাড়াতাড়ি এসে যাবে তো? আরে পাগলি, মাত্র তো 2-3 সপ্তাহ। আর আমরা তো প্রতিদিন ফোনে কথা বলবো। মামাকেও একা রেখে যেতে হবে। মামাকে বলেছি, উনি বলেছে তোমাকে জানিয়ে দিতে। অপেক্ষায় থাকবো। কখন যাবে? এই তো সন্ধ্যায় বের হয়ে যাব। অফিস থেকে আগে তোমার সাথে দেখা করতে এসেছি। মন খারাপ? না তো। আমাদের খুশির জন্য করেছি মায়া। এত বছর অপেক্ষা করলে জাস্ট একটা মাস অপেক্ষা করো, আর তারপর তুমি আমার বউ হয়ে আমার ঘরে যাবে। তুমি তো বললে 2 মাস আব্বুকে। আরে ধুর, ওইটা তো এমনি। একবার রাজশাহী থেকে ফিরে আসি, মাম্মাকে বলেই নিয়ে আসবো আমি আমার বউকে, বুঝলে? বড্ড ভালোবাসি মেঘ তোমাকে, বড্ড বেশি। আমি হচ্ছে ভালোবাসি আমার কিউটিটাকে। মেঘ আর মায়া কিছু সময় কাটায়। মেঘ মায়াকে এতিমখানার দিকে চলে যায়।
মায়া এতিমখানায় এসে বাচ্চাদের সাথে সময় কাটাতে থাকে। কাব্য আসে আজ, মায়াকে দূর থেকে দেখে থমকে যায় মায়া সেই হাসির উপর। বাচ্চাদের সাথে খেলছে, হাসছে। মায়ার হাসির মাঝে যেন কাব্য হারিয়ে যায়। পেছন থেকে এতিমখানার এক ম্যাডাম কাব্যকে বলে, আপনি কে? কাব্য পেছনে তাকিয়ে দেখে একজন মহিলা। আমার নাম কাব্য চৌধুরী। এখানে কি করছেন? আমি বাচ্চাদের জন্য কিছু টাকা দিতে চাই। ম্যাডামটি খুশি হয়ে এতিমখানার স্যার এর কাছে নিয়ে যায়। কাব্য একটা চেক লিখে দেয় তাদের অনেক টাকা দেওয়ার। সবাই তো মহা খুশি। আমার সাহায্য লাগবে আপনাদের? জি বলুন কাব্য স্যার, আপনি বাচ্চাদের জন্য এতগুলো টাকা দিলেন, আপনার উপকার তো আমরা করতেই পারি। ওই যে মায়া রহমান, আমি ওনার সাথে এখানে বাচ্চাদের সাথে সময় কাটাতে চাই। কিন্তু হ্যাঁ, মায়া রহমান যেন আমার সহযোগিতা করে বাচ্চাদের সাথে আলাপ করাতে। স্যার আর ম্যামগুলো মেনে নেয়। কাব্য হেসে উঠে দাঁড়ায়। একজন ম্যাম কাব্যকে নিয়ে যায় মায়া আর বাচ্চাদের কাছে। মায়া, এদিকে আসবা? মায়া বাচ্চাদের কাছ থেকে এসে ম্যাডাম আর কাব্যের সামনে এসে দাঁড়ায়। কাব্যকে দেখে মায়া অনেক অবাক, আর কাব্য যে তো এক নজর তাকিয়েই আছে। মায়া, উনি কাব্য চৌধুরী, বাচ্চাদের জন্য ডোনেট করেছেন। আপনি? তুমি জানো ওনাকে? না, উনি আমাকে জানে না, কিন্তু উনি আমার সাহায্য করেছে। আসলে আমার অ্যাক্সিডেন্ট হয় আর উনি আমাকে সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যায়, তাই না মিস মায়া? হ্যাঁ, এখন কেমন আছেন? জি ভালোই। আপনি কিছু হতে তো দেন নাই। আমাদের মায়া এমন সবাই সাহায্য করে। একজন লোক এসে ম্যামকে ডাক দেয়। মায়া, তুমি ওনাকে বাচ্চাদের সাথে আলাপ করিয়ে দাও আর সব দিকটা ঘুরিয়ে দেখাও। ম্যাম এই বলেই চলে যায়। কাব্য তো মনে মনে অনেক খুশি যে মায়ার কাছে আছে সে। তো মায়া, আপনি এখানে বাচ্চাদের সাথে অনেক ফ্রি বুঝি। আসলে বাচ্চারা এত কিউট আর সরল যে আপনিও হয়ে যাবেন। আচ্ছা, একটা কথা বলার ছিল। জি বলুন। আসলে আপনি তো আমার থেকে অনেক ছোট, আর আপনি বলতে আমার কেমন যেন লাগছে। তো আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? জি বলতে পারেন। কিন্তু আমিও চাই তুমি। সরি, এখন থেকেই বলা শুরু করলাম। সমস্যা নেই। তুমি আমাকে তুমি করে ডাকো। সরি কাব্য সাহেব, আমি কাউকে সহজে তুমি বলতে পারি না। আপনি বলাটাতে আমি বেশি আনন্দ পাই, আর আপনি সবচেয়ে সম্মান জুড়িয়ে থাকে বেশি, তাই। কাব্য মুচকি হেসে বলে, সমস্যা নেই। আচ্ছা চলো, আমরা দেখা করে আসি। মায়া কাব্যকে বাচ্চাদের সাথে দেখা করায়। অনেকক্ষণ সবাই মজা করে কাব্য বাচ্চাদের সাথে অনেকটা ফ্রি হয়ে যায়। আর মায়াও, সেও কাব্যকে অনেক ভালো একজন মানুষ ভাবে। সে বাচ্চাদের সাথে এতটা ফ্রি, আবার তাদের জন্য এতটা টাকাও দিল অনেকক্ষণ পর। আমার এখন যাওয়া উচিত। আসলে আমার একটা টিউশনি আছে, বাসায়ও তাড়াতাড়ি যেতে হবে। যদি কিছু মনে না করো, আমি কি তোমাকে দিয়ে আসতে পারি প্লিজ? না না, আমি চলে যেতে পারবো। তুমি আমার জন্য এত কিছু করলে, আর এই সামান্য সুযোগটুকু দিবে না তোমাকে পৌঁছে দিয়ে আসার? না মানে আমি যেতে পারবো। কাব্য অনেক জোর করে, যার কারণে মায়াও মেনে নেয়। কাব্য গাড়িতে আজ মায়া উঠেছে। এইটা যে কাব্যের জন্য কত বড় খুশির দিন তা শুধু কাব্যই জানে। কাব্য ড্রাইভ করছে আর মায়ার দিকে তাকাচ্ছে। মায়া খুবই চুপচাপ হয়ে আছে। আচ্ছা, একটা কথা বলার ছিল। আসলে কিভাবে বলবো ভাবছি। জি বলুন। আসলে এই শহরে আমি নতুন, কিছুই তেমন চিনি না, জানি না। বাংলাদেশে এসেছি জাস্ট 2-3 মাসের। এই 2-3 মাসে এই শহরটুকু ঘুরে দেখতে পারি নাই, কারণ পরিচিত কেউ নেই যে আমাকে ঘোরাবে। ও আচ্ছা। তুমি যদি কিছু মনে না করো, তাহলে কি আমাকে তোমাদের এই সুন্দর শহরটা ঘুরিয়ে দেখাবে প্লিজ? মায়া কিছু বলে না, ভাবতে থাকে কি উত্তর দিবে। আসলে আমার তো তেমন সময় নাই। বেশি না, 1 ঘন্টা হলেও হবে, জাস্ট, বা সপ্তাহে 2 দিন। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। কাব্য খুশি হয়ে যায়। এই দিকে গাড়ি থামান, এসে গেছি। বাসা? না, আর একটা গলির পিছনে আমার বাসা। এখানে টিউশনে আছে,
পড়িয়ে চলে যাব বাসায়। আচ্ছা, আমি তাহলে অপেক্ষা করছি। আরে না না, আমার দেরি হবে, আপনি বরং চলে যান। আচ্ছা, তুমি কি কাল ফ্রি আছো? না মানে কাল তো ভার্সিটিতে কলেজ এসব অফ, তো তুমি যদি আমাকে এই শহর ঘুরিয়ে আনতে আর কি। মায়া মুচকি হেসে বলে, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে কাল ঘুরাবো। তোমার নাম্বারটা দেওয়া যাবে? না মানে কাল কই দাঁড়াতাম তাই।